বাংলা ভাষা অনুষ্ঠানের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব বরাবরের মতো 4টি অংশে ভাগ করে ভাষা চিন্তা, বাংলা উচ্চারণ, বাংলা বানান এবং ভাষার প্রয়োগ। আমরা নতুন নতুন বিষয় সম্পর্কে জেনে থাকি অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরাও আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সামনে নতুন বিষয় হাজির করতে পারবো বলে আশা করছি। তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। আমরা বাংলা ভাষা নিয়ে যখন কথা বলি তখন একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়, বাংলা ভাষা কি বা বাংলা ভাষা কাকে বলে। আমরা এটি শুনবো। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা। আপনি দীর্ঘ সময় বাংলা ভাষা নিয়ে চর্চা করেছেন এবং আপনার চিন্তার মধ্যে এটা কাজ করে এবং আপনার লেখার মধ্যেও এটা এসেছে যে বাংলা ভাষা বলতে আপনি কি বোঝেন, সেটা আজকে আমাদের বোঝাবেন। বাংলা ভাষা তার একটা ভৌগোলিক সীমানা আছে, তার একটি ঐতিহাসিক সীমানা আছে, তার একটি সামাজিক সীমানা আছে। তাহলে এই সীমানার মধ্যেই যেই মানুষগুলো এক ধরনের ধ্বনি সংকেত সৃষ্টি করেছে এবং সেই সংকেত দিয়ে তারা নিজেদের মধ্যে ভাব বিনিময় করে, প্রেম অপ্রেম, ভালো মন্দ, ভালোবাসা সব কিছু প্রকাশ করে, সেটাই হচ্ছে তার মাতৃভাষা। এটা নিয়ে আমাদের শিক্ষাগুরু অধ্যাপক মুনির চৌধুরী সাহেব খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছিলেন। খুব সহজে তিনি বলছেন যে আমার মাতৃভাষা কি, এই প্রশ্নের সোজা জবাব দেওয়া তো খুব মুশকিল। তো আমার মাতৃভাষা মানে হলো বাংলা ভাষা কি। এখন বাংলা ভাষার তো কোনো বললাম যেটা যে অনেকগুলো সীমার মধ্যে বাংলা ভাষা। যে আপনি ঐতিহাসিকভাবে দেখতে বাংলা ভাষা কখন শুরু হয়েছে, আপনি শহীদুল্লাহ সাহেব, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং অন্যান্য যারা পণ্ডিত তারা বলবেন যে বাংলা ভাষা 650 খ্রিস্টাব্দে থেকে শুরু হয়েছে। তার মানে তাহলে 650 খ্রিস্টাব্দের আগে কি ছিল? হঠাৎ করে তো সেদিন ভাষার জন্ম হয় নাই। তার মানে তার ইতিহাসের আগেও ইতিহাস আছে। তাহলে সেটা করতে গেলে তখন আপনাকে আরও গভীরে যেতে হয়, আরও নতুন প্রশ্নের জবাব দিতে হয়। তারপরে হচ্ছে যে তাইলে ঐতিহাসিক দিক থেকে এটা এক ধরনের মানে অনির্ধারিত জিনিস। এক সময়ে মনে করা হতো যে ভারতচন্দ্র, মনসামঙ্গল, ধর্মমঙ্গল এগুলি হচ্ছে বাংলা সাহিত্য। তারপর আরও যখন আবিষ্কৃত হলো তখন বলছে না, তাহলে এই বৈষ্ণব পদাবলী, তার আগে বলা হয় চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। তার মানে আপনি যদি অনুসন্ধান করেন তাহলে ঐতিহাসিকভাবে আরও যেতে হয় এবং শেষ পর্যন্ত গিয়ে এক জায়গায় আপনাকে থামতে হয়। সেই থামার জায়গাটা হচ্ছে যে বোধগম্যতা, কোনটা আমি বুঝতে পারছি, কোনটা বুঝতে পারছি না। যেখান থেকে বুঝতে পারছি না তখন একটা সীমা শেষ হয়ে যায়, আর যেখান থেকে আবার নতুন উপলব্ধি শুরু হয় আর একটা সীমা শুরু হয়। সেই জন্য ভাষার ঐতিহাসিক সীমা নির্ধারণ একটা কঠিন বিষয়। আবার ভৌগোলিক যেটা, কোথাকার কোনটা, চট্টগ্রামের ভাষা, ফরিদপুরের ভাষা, রাজশাহীর ভাষা, ভাষার রীতি আমরা বলি সাধারণত, এই রীতিগুলো মিলেই তো বাংলা ভাষা। এইটা বাংলা ভাষা কেমন করে হলো? হলো এই কারণে যেহেতু এটা একজনে বললে আরেকজনে বুঝতে পারে। এই যে পারস্পরিক বোঝাপড়া যেখানে দিয়ে হয় সেটাই হচ্ছে তাইলে একটা পদ্ধতি বা একটা নিয়ম, একটা ভাষার ভৌগোলিক সীমা। সেটাও যে খুব সুনির্ধারিত তা না। আরাকান থেকে আরম্ভ করে ত্রিপুরা পর্যন্ত সব জায়গাতেই কিন্তু বাংলা ভাষা আছে। তার মানে তার ভৌগোলিক সীমাও খুব সুনির্ধারিত নয়। যারা কথা বলে, লিখতে পারে না, পড়তেও পারে না, তারাও তো ভাষা বলে, সেটাও তো বাংলা ভাষা। আবার যারা লেখাপড়া করে, শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, উচ্চশিক্ষিত, তারাও কথা বলে। তাহলে তাদের মধ্যেও ভাব বিনিময় আছে, সামাজিকভাবেও একটা আছে, নারী পুরুষের মধ্যেও ভাব বিনিময় আছে। তাহলে যেখানে যেখানে আমি ভাব বিনিময় করতে পারছি সেখানেই কিন্তু বাংলা ভাষা আছে। এখন বাংলা ভাষা সম্পর্কে
নানা হিসাব আছে। বাংলা ভাষা কখন বাংলা ভাষা হয়? যখন আমি আর আপনি স্বীকার করি যে আমরা দুইজনে একই ভাষায় কথা বলি, তখনই কিন্তু আমরা এক হই। আর যখন বলি যে না, আপনার কথা আমি কিছু বুঝি না, আপনি আমার কথা বুঝেন না, এবং ভুল বোঝাবুঝি হয়, পারস্পরিক ভুল বোঝাবুঝি হয়, তখন আর ভাষা নেই। তাইলে ভাষা আছে এবং ভাষা নেই, সেটা কোথায়? সেটা হচ্ছে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে। তো এই জন্য আসলে শুধু বাংলা ভাষার নয়, পৃথিবীর যে কোনো ভাষার সংজ্ঞা যদি আপনি দিতে চান, সেটা একটা কঠিন ঐতিহাসিক, ভৌগোলিক এবং একটা সামাজিক পরিধি। তো এই পরিধিকে বুঝতে হবে, তাইলেই বোঝা যাবে যে মাতৃভাষা কিংবা বাংলা ভাষা কী। ঠিক তেমনি কোরিয়ান ভাষা কী, জাপানি ভাষা কী, সেখানেও সে কী, চীনা ভাষা কী। চীনা ভাষা বলে তো একটি ভাষা নেই, সেখানে আর 5-7টা 10টা উপভাষা আছে, সবটা মিলিয়েই চীনা ভাষা। অর্থাৎ যেখানে আমার আনুগত্য আছে, সেখানেই কিন্তু আমার ভাষা অবস্থান করে। এবং একই সঙ্গে আপনি আরেকটি প্রসঙ্গ বলেন, যেটি হলো বোধগম্যতার ব্যাপার। আজকে আমরা বাংলা ভাষাকে চিহ্নিত করলাম যে এর একটি ঐতিহাসিক পরিসীমা, একটি ভৌগোলিক পরিসীমা এবং একটি সামাজিক যে ব্যাপার আছে তার সম্মিলনে একে আমরা বোঝার চেষ্টা করলাম। কিন্তু একটি ভাষার এর বাইরেও আরও কিছু ব্যাপার থাকে, ভাষার গঠন, ভাষার লিপি, উচ্চারণ এবং আরও যে বিচিত্র বিষয় আছে এর সঙ্গে, সেগুলো নিয়ে হয়তো আমরা অন্য কোনো পর্বে আবার আলোচনা করতে পারবো। বাংলা ভাষায় রয়েছে দুটি জ, একটিকে আমরা বলি বর্গীয় জ, আরেকটিকে বলি অন্তস্থ জ। এই দুই জয়ের যে উচ্চারণ, তার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কিংবা উচ্চারণে কী কী ধরনের সতর্কতা দরকার, এগুলো নিয়ে বলার জন্য আমাদের সঙ্গে আছেন বাচিক শিল্পী এবং আবৃত্তি প্রশিক্ষক গোলাম সারোয়ার। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইব যে বাংলাতে যে দুটি জ রয়েছে, আমরা তো একই রকম মনে করে থাকি, কিন্তু কোনো পার্থক্য আছে কিনা, যে বিদেশি শব্দের ক্ষেত্রেও কোনো পার্থক্য আমরা করব কিনা? এমনিতে নাম দিয়ে একে বিচার করতে গিয়ে কেউ কেউ ভুল করেন। বর্গীয় জ বলতে বুঝে নেন যে বর্গ থেকে এসেছে, এইটুকুই যথেষ্ট। আবার অন্তস্থ জ বলতে যে অন্তে অবস্থিত, এইটুকুই যথেষ্ট। কিন্তু এই উচ্চারণের বিষয়ে আসতে গেলে একটি জিনিস পরিষ্কার বুঝে নিতে হবে যে আমরা কথা বলছি বানান নিয়ে নয়, উচ্চারণ নিয়ে। আর উচ্চারণ নিয়ে যখনই কথা বলবো তখন কানটাকে সজাগ রাখতে হবে। যে কোনো শিক্ষার্থীদের কাছে এইটুকু আমাদের আবেদন থাকবে যে উচ্চারণ বলতে গেলেই কান তাকে কী রায় দিচ্ছে। এখন প্রথমত জ যদি আমি বলি, শুধু জ যদি আমি বলি, ধরা যাক একটি বাক্য, জাম কিনে বাড়ি যাব। এখন জাম বর্গীয় জ, যাব অন্তস্থ জ, দুটোই কিন্তু আমার কানে লাগছে একই রকম জ। তাই বলি কি একই জ? না, এর কতগুলো ভাগ আছে। যেমন এই জাম, ওই যাব, তার আগে বুঝে নিতে হবে আসলে দুই জয়ের কি দুটো উচ্চারণ আছে কি না, সেটা আগে আমি একটু বলি। যেমন আমাদের অঞ্চলে, গ্রামে, আঞ্চলিকভাবে কিংবা ভুল উচ্চারণে যখন আমরা কথা বলি, তখন একটি জয়ের উচ্চারণ দাঁতের কাছ থেকে চলে আসে। যেমন যে বাক্যটি আমি বললাম, সেইটি যদি এইভাবে বলি, জাম কিনে বাড়ি যাব, এই দুটো জায়গা আগে আমাকে স্থির করে নিতে হবে। একটা হচ্ছে দাঁতের কাছে, আরেকটা হচ্ছে একটু ভেতরে তালুর দিকে। যেমন জাম কিনে বাড়ি যাব অথবা জাম কিনে বাড়ি যাব। তাহলে আমি কোনটা নিয়ে আলোচনা করব? আমি পরেরটা নিয়ে আলোচনা করব। আর যেটা আমরা ঘরে, গ্রামে, বাড়িতে বলি, আঞ্চলিকভাবে বলি, সেটি এই আলোচ্য বিষয় নয় এখানে। অধ্যাপক নরেন বিশ্বাস, তার একটি চমৎকার উদাহরণ আমি বলতে চাই। তিনি বলছেন যে জম এবং জামাই চেহারাতে যতই অন্যরকম থাক না কেন, চরিত্র তাদের একই। এবং আরেকটি বলছেন, তাদের স্বাস্থ্য যাই হোক না কেন, তারা এক দরজা দিয়ে প্রবেশ করতে পারে। মানে এটি শিক্ষার্থীদের জন্য মানে আনন্দমুখর করার জন্যই বলছেন আর কি, যে জম এবং জামাই দুটো উচ্চারণই এক, কিন্তু শর্ত একটি আছে, সেটা হচ্ছে বাংলা শব্দ হতে হবে। দুই জয়ের উচ্চারণের ক্ষেত্রে দুই জয় উচ্চারণ এক, তালু থেকে হবে, ভেতর থেকে হবে, এবং শর্ত হচ্ছে একটি বাংলা হতে হবে। দ্বিতীয় ধাপে যেমন আমাদের আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি থেকে যে বর্ণগুলো
কাছাকাছি জয়ের মতো হয় তাকে আমরা রূপান্তরিত করি বর্গীয় জ অথবা অন্তস্থ জ। এমন কোনো এরকম নিয়ম নেই যে আরবি ফার্সি থেকে এলেই আমাকে অন্তস্থ জ লিখতে হবে বা আমাকে বর্গীয় জ লিখতে হবে, এমন কিছু নেই। তো আমাদের এই যে বর্ণগুলো আসে তার মধ্যে একটি আছে আরবি ফার্সি, যেমন জিম, জই, জাল, ইংরেজি জেড, আরবি ফার্সি জা। এই বর্ণগুলো যখন আসে তখন তার প্রতিবর্ণ হিসেবে আমরা বর্গীয় জ অথবা অন্তস্থ জ লিখি। কথাটা হচ্ছে এখন উচ্চারণটা আমরা কি করব। উচ্চারণটা দুটো পথ খোলা আছে। একটা উচ্চারণ হচ্ছে ওই বর্ণগুলোর যা যথার্থ উচ্চারণ আছে তাই করা যাবে, আরেকটি হচ্ছে বাংলার মতো করে নেয়া। কিন্তু একটির ক্ষেত্রে বাংলাই হবে, সেটা হচ্ছে জিমের ক্ষেত্রে। যেমন ধরা যাক জরিমানা, এইটি আর জরিমানা এরকম নয়, জরিমানাই হবে, এই জিমটা বাদ গেল। এখন আসি আমরা জালের ক্ষেত্রে, জয়ের ক্ষেত্রে, জার ক্ষেত্রে। এই থেকে যে শব্দগুলো আসে দুটো পথ খোলা। একটা আমরা যেমন আমাদের জাহিদ আমরা বাইরে থেকেও বলতে পারবো, জহির যেমন আমাদের অধ্যাপক ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, তেমনি আমি বাইরে থেকেও বলতে পারি। আবার দেখা যাচ্ছে অনেক শিষ্টজন ভেতর থেকেও বলছেন, জাহিদ বলছেন, জহির বলছেন, আনিসুজ্জামান বলছেন। ফলে এই ক্ষেত্রে আমার দুটো পথই আমার খোলা রয়েছে। কিন্তু আরবি ফার্সির ক্ষেত্রে আমাদের বিশেষ করে ইসলাম ধর্মীয় যে শব্দগুলো ব্যবহার হয় সেই ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে দাঁতের কাছ থেকে উচ্চারণগুলো ব্যবহারটা বেশি হচ্ছে। যেমন ধরা যাক জবান, যেমন ধরা যাক জমিন, আজরাইল, এই ক্ষেত্রগুলোতে দেখা যায় সাধারণত যে দাঁতের কাছ থেকে উচ্চারণটা বেশি ব্যবহার হচ্ছে। কিন্তু তবুও সেই কথাটি ঠিক যে দুটি পথই খোলা আছে। বাংলায় যারা সমৃদ্ধ করতে চেষ্টা করেন তারা বাংলার মতো করতে পারেন, আবার আরবি ফার্সির মতো করতে পারেন, জিম বাদ দিয়ে। এবার আসি আমি তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ খুবই সহজ। যখন ওই ব্যক্তি বা কোনো শিক্ষার্থী বাংলা ভাষা বলবে না, ধরা যাক ইংরেজিতে বক্তৃতা করবে, আরবি ফার্সিতে বক্তৃতা করবে, তখন আর বাংলায় আসা তার কোনো সুযোগ নেই। তখন তাকে ওই বিদেশি যা উচ্চারণটা আছে, বিদেশি বর্ণের যে উচ্চারণটা আছে সেটি বলতে হবে। ইংরেজি যেমন একটি উদাহরণ, জেড। এখন আমরা অনেক সময় বলি যে রাস্তায় দেখা যায় জেব্রা ক্রসিং, তো আমি বাংলার মতোই করে বললাম, কিন্তু কেউ কেউ আবার শোনা যায় দেখ জেব্রা ক্রসিং, এভাবে বলতে থাকে। তো এই জন্যই বললাম দুটো পথে খোলা আছে, তো এটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমি হয়তো কেউ বললো যে চলো জুতে ঘুরে আসি, এখন আমি চট করে তাকে বলতে পারবো না যে তুমি ভুল করছো। অথবা যদি আমরা বলি যে জেল শব্দটা, সেটাও আমরা করতে পারি দুই রকমই। হ্যাঁ, ফলে এই জায়গাটা শুধু একটু স্মরণ রাখতে হবে যে কয়েকটি ভাগ আছে এবং নিজের কানকে শোনাতে হবে, কানই উত্তর দিয়ে দেবে। এবং কানকে অনুসরণ করে আমরা সেইভাবে উচ্চারণ করতেও সচেষ্ট হব। এবং আরেকটি মজার ব্যাপার হলো, মধ্যযুগের পুঁথিতে যখন জ ব্যবহার হতো তখন লেখার ক্ষেত্রে বাংলাতে একটা জয় ব্যবহার হতো, সেটা হলো বর্গীয় জ। বাংলা বাগধারাতে আমরা ব্যবহার করে থাকি অকুল পাথার, কঠিন বিপদ বোঝাতে এটি আমরা প্রয়োগ করি। এখন এই পাথার শব্দের অর্থ কি? পাথার শব্দের অর্থ হলো সাগর বা সমুদ্র, অকুল যার কোনো কুল নেই। এই কুলহারা বা কুল না দেখতে পাওয়া যে সমুদ্র, সেখানে যদি কেউ পড়ে তাহলে সে বিপদের সম্মুখীন হয়। ফলে কঠিন বিপদ বোঝাতে আমরা এই বাগধারাটি ব্যবহার করি। লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের লোকগানে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে যে নিথুয়া পাথার এরকম শব্দ। নিথুয়া মানে হলো যার কোনো থই নেই বা ঠাঁই নেই। এটাও সেই একই রকম ব্যাপার, সমুদ্রের তলদেশে কোনো ঠাঁই পাওয়া যায় না। আমাদের বিভিন্ন রকম লোকপ্রয়োগে দেখা যায় যে অকুল সাগরে ভাসি নাহি পাই কুল, অর্থাৎ আমরা যখন সাগরে পড়ে থাকি তখন তার কোনো দিশা পাওয়া যায় না। ফলে বাগধারায় এটি সংসার জীবনের কঠিন যে মুহূর্ত সেটি বোঝাতেই ব্যবহার করা হয়ে থাকে। বাংলা বানান অংশে আজকে আমরা ব্যতিক্রমী একটি প্রসঙ্গ নিয়ে আলাপ করব, সেটি হলো বানান পরিবর্তনের সমস্যা কি। আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। যেমনটি আমরা বলছিলাম যে বানান তো পরিবর্তন হয় বা পরিবর্তিত রূপ আমরা লেখার ক্ষেত্রে ব্যবহার করি, চোখে দেখতে পাই,
এরকম বেশ কিছু শব্দ আছে, যেমন যদি আমরা বলি হাল আমলে বাংলা একাডেমির অভিধানের প্রভাবেই গরু শব্দের বানান পাল্টিয়েছে, ঈদ শব্দের বানান আমরা ভিন্নতর রূপ দেখতে পাচ্ছি, আরও কিছু শব্দ আছে বানান পরিবর্তিত হয়ে চলে। তা এর সমস্যা কোন জায়গায়? সারা পৃথিবীতে বানান পরিবর্তনের প্রধান কারণটা আসলে উচ্চারণগত পরিবর্তন। শব্দ উচ্চারিত হয়, ব্যবহৃত হয়, এবং যখন দশকের পর দশক চলে যায় তখন ব্যবহারকারীর অজান্তেই আসলে শব্দের উচ্চারণগত একটু ফারাক তৈরি হয়। অনেক দিন চলে যাওয়ার পরে, ধরো যাক 100 বছর চলে যাওয়ার পরে, তখন জনগোষ্ঠী অনুভব করে যে সে যেভাবে বানানটা লিখছিল 100 বছর ধরে, আর এই 100 বছরে উচ্চারণ পরিবর্তিত হয়ে যেই রূপে গেছে, এই দুটোর মধ্যে পার্থক্যের পরিমাণ একটু বেশি হয়ে গেছে। তখন বানান পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। এটা হলো পরিবর্তনের প্রধান কারণ। কিন্তু সাধারণত দেখা যায় যে লোকে বানান পরিবর্তন করতে চায় না। এই বিষয়ে একটা খুব মজার অভিজ্ঞতা হলো ইংরেজি ভাষা নিয়ে। অস্কার ওয়াইল্ড যখন নোবেল পুরস্কার পেলেন, তখন তিনি তার নোবেল পুরস্কার পাওয়ার পুরো টাকাটা ইংলিশ একাডেমিকে দিয়েছিলেন, যেন তিনি ইংল্যান্ডের ইংরেজি বানান সংশোধন করে, মানে ওই একাডেমি যেন এটাকে সরল করে। বিশেষ করে শিশুদের বানান শিক্ষা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন ছিলেন। ওই টাকা এখনও আছে এবং বিপুল পরিমাণে বেড়েছে, কিন্তু আসলে ইংরেজরা বানান পরিবর্তন করতে রাজি হয় নাই। কথা হলো, লোকে এই পরিবর্তন করতে রাজি হয় না কেন? রাজি হয় না তার কারণ হলো বানান হলো একটা অভ্যস্ততা। লোকে যখন ভাষাটা শেখে তখন সে শিখে হলো শুনে শুনে, ছোট থেকে বড় হচ্ছে, হ্যাঁ, কানে শুনে শুনে শিখছে, এবং এটা একটা আমরা বলবো আনকনশাস বা অসচেতন প্রক্রিয়া। কিন্তু যখন লোকে বানান শিখে ভাষা শেখা শুরু করে স্কুলে গিয়ে, তখন এটা কিন্তু একটা কনশাস প্রক্রিয়া। সে শব্দটা অলরেডি জানে, কিন্তু বানানটা মুখস্থ করে। আবার এটা কিন্তু খেয়াল রাখা দরকার, যদি বানান সম্পর্কে আমরা আলাপে ঢুকতে চাই, যে বানানটা আসলে একটা ছবি। ব্যাপারটা এমন নয় যে লোকে বর্ণ উচ্চারণ করে করে বানানটা দেখছে, তারপর মূল বানানের সঙ্গে মিলাচ্ছে। ব্যাপারটা মোটে এরকম নয়। বানানটা কিন্তু আসলে একটা ছবি। যেমন কলম, এটা কোনো বাংলাভাষী লোক কিন্তু কলম উচ্চারণ করবে না, সে উচ্চারণ করবে কলম। কারণ কিন্তু যেই লোক শব্দটা জানে না কিন্তু বাংলা হরফ জানে, সে কিন্তু উচ্চারণ করবে কলম। তার মানে হলো বাংলা ভাষীর জন্য এটা কিন্তু একটা ছবি। সে কলম শব্দটা লেখা দেখেই সে বুঝতে পারছে যেটা হলো কলমের কথা বলা হচ্ছে। কলমটা সে অলরেডি চেনে। আমরা যদি একটু ঐতিহাসিক প্রেক্ষাপট চিন্তা করি, যে মধ্যযুগের যে বানান ছিল, একটা বড় একটা পরিবর্তন ঘটেছে যেটা 19 শতকের সূচনা লগ্নে, এবং তারপরে 100 বছরে বানানের আরও কিছু ধীরে ধীরে পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনকে আপনি কিভাবে দেখবেন? মধ্যযুগের বাংলা বানানের একটা অবস্থা বা বাস্তবতা আমাদের এখনকার তুলনায় কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। তার কারণ হলো সেখানে তো ভাষার একটা প্রমিত রূপ ছিল না। ধরা যাক, চাটগাঁয়ের লোকেরা একভাবে একটা শব্দ উচ্চারণ করছে এবং লিখছে, বীরভূমের লোকেরা ওই শব্দই আরেকভাবে উচ্চারণ করছে এবং লিখছে। হ্যাঁ, ফলে আমরা যেটাকে একটা একক প্রমিত রূপ বলি, এটা তো মধ্যযুগে ছিল না। তারপরও কিছু কিছু ব্যাপার ছিল। যেমন কি ব্যাপার ছিল? কিছু শিক্ষা চালু ছিল এবং সেখানে এক ধরনের প্রমিতায়ন ঘটত অল্প। সংস্কৃত বানানের নিয়ম ছিল, তার নিরিখে এক ধরনের প্রমিতায়ন ঘটত। সংস্কৃত স্কুলগুলো, টোলগুলো অত্যন্ত পাওয়ারফুল ছিল, তাদের একটা প্রভাব ছিল। এর মধ্য দিয়ে কিছু কিছু বানানের ট্র্যাডিশন, ঐতিহ্য গড়ে উঠেছিল। কিন্তু আধুনিককালে এটা ঘটেছে আমাদের এখানে, প্রমিতায়ন এবং বানানের প্রমিতায়ন ঘটেছে 20 শতকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এখানে কিন্তু ঘটনাটা ঘটেছে একদম ভিন্ন। তখন ছাপাখানা শুরু হয়ে গেছে। একটা বই যখন ছাপা হয় তখন একসঙ্গে 1000, 5000, 10,000 ছাপা হয়। ফলে একটা বানান সমস্ত লোকের কাছে পৌঁছে যাচ্ছে, ফলে বানান প্রমিতকরণের প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু সব ক্ষেত্রে আমরা দেখব, যখনই বানান পরিবর্তন করতে গেছে, সে রবীন্দ্রনাথের নিজের উদ্যোগ হোক, রবীন্দ্রনাথের তত্ত্বাবধানে ক্যালকাটা ইউনিভার্সিটির নিয়ম হোক, পরে বাংলা একাডেমির নিয়ম হোক, বাংলা আকাদেমির নিয়ম হোক, কলকাতা ইউনিভার্সিটির পরবর্তীকালের পরিবর্তন হোক, প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকেরা ব্যাপারটাকে সাধারণভাবে নেয়নি। আমরা বানানের কোনো নতুন বিধি আরোপ করতে চাইব এবং এর সূত্র ধরে বানান পরিবর্তন করতে চাইব, তখন খেয়াল রাখা দরকার বানানে যাতে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। ভাষার প্রয়োগ অংশে আজকে আমরা শুনব বিজ্ঞাপনের ভাষা নিয়ে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ফারহানা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। আপনার কাছে জানতে চাইব যে নানা রকম বিজ্ঞাপন রয়েছে এবং বিজ্ঞাপনের মধ্যে নানা রকম ভাষার প্রয়োগও আমরা দেখতে পাই।
নানা রকম ত্রুটি, অসঙ্গতি ভালোর মধ্যেও থাকে। এসব কিছু নিয়ে আপনার কাছে জানতে চাইব। বিজ্ঞাপন মূলত কি? বিজ্ঞাপন হচ্ছে যোগাযোগের মাধ্যম। এটা সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক যোগাযোগ রক্ষা করে গণমানুষের সঙ্গে। এখন এর ভাষা এই কারণে খুব গুরুত্বপূর্ণ, কারণ বিজ্ঞাপনের ভাষা আমাদের সামাজিক রুচি, আমাদের মনন, আমাদের চিন্তার একটা প্রতিফলনও বটে। আমরা যে ধরনের বিজ্ঞাপনগুলো দেখতে পাই আমাদের গণমাধ্যমগুলোতে, আমি যদি একটু ভাগ করে নেই, যে বাণিজ্যিক বিজ্ঞাপন হয়, কখনো মুদ্রিত বিজ্ঞাপন হয়, কখনো আমরা দেয়াল লিখনও দেখতে পাই, সেগুলো এক ধরনের বিজ্ঞাপন। তো বাণিজ্যিক যে বিজ্ঞাপনগুলো, সেখানে মান বাংলা বা প্রমিত বাংলার ব্যবহার হয়, আঞ্চলিক ভাষারও ব্যবহার হয়, কখনো কখনো মিশ্র ভাষারও ব্যবহার হয়। যেমন ফ্রেশ খাবার, যেহেতু এটা আমাদের সামগ্রিক একটা রুচির প্রতিফলন, আজকাল কিছু বিজ্ঞাপনের ভাষা সেই জায়গাটা ধরে রাখতে পারছে না। ধরা যাক একটা চিপসের বিজ্ঞাপন, বলা হচ্ছে একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। এই যে বিষয়টি, এটা কিন্তু আমাদের সামাজিক কাঠামোর সঙ্গে যায় না। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি ভাগাভাগি করে, ভাই বোনরা খাবার মাঝে। এখন বিজ্ঞাপনের একটা চরিত্র হচ্ছে, বিজ্ঞাপনের ভাষার একটা বিষয় হচ্ছে যে লক্ষ্য থাকে বিক্রি বাড়ানো। এখন একটা চিপস খুললে সেটা সবাই মিলে ভাগ করে খেলে তাদের তো বিক্রি বাড়ছে না। সুতরাং তারা যদি তাদের ভাষার মধ্য দিয়ে, স্লোগানের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত করতে পারে যে এটা চিপসটা এতই মজা, তুমি যদি পুরোটা একসঙ্গে খেতে চাও তাহলে আড়ালে চলে যাও, একা হয়ে যাও, আত্মকেন্দ্রিক হয়ে যাও, স্বার্থান্বেষী হয়ে যাও, অনেকটা এরকম চলে আসে ব্যাপারটা। আবার আরেকটা বিষয় দেখেছি আমি, যে কোনো একটা প্রসাধন সামগ্রী নিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, সেই প্রসাধন সামগ্রী ব্যবহার করলে তিনি চাকরি পেয়ে যাচ্ছেন, অন্যরা চাকরি পাচ্ছে না কিন্তু তিনি পেয়ে যাচ্ছেন। তো এই যে বিষয়গুলো বিজ্ঞাপনের ভাষার মধ্য দিয়ে উঠে আসে, এটা খুবই দুঃখজনক। আর হচ্ছে যদি আমি দেয়াল লিখনের কথা বলি, আপনি লক্ষ্য করেছেন যে বানান সমস্যা তো আছেই। বানান সমস্যা বলতে শ্রদ্ধাঞ্জলি খুব বহুল ব্যবহৃত একটা ভুল, শ্রদ্ধাঞ্জলি দীর্ঘ ইকার দিয়ে লেখা হয়, কিন্তু ভাষার বিকৃতিও দেখতে পাই। খুবই অবাক করবার মতো যে দেয়াল লিখনে আমি এক জায়গায় দেখেছিলাম এইরকম, এখানে 5 ফুট করা হয়, শুধু পয়ে চন্দ্রবিন্দুটি নেই। মনে হচ্ছে যেন এখানে কাউকে 7 ফিট থেকে 5 ফিট বানিয়ে দেওয়া হবে। পাসপোর্ট, ভুল বানান কিন্তু এটা নয়, এটি হচ্ছে এক ধরনের জ্ঞানের অভাব, শিক্ষার অভাব। 5 ফুট করা হয়। এবং আরেক জায়গায় দেখেছিলাম এরকম যে এখানে জয়েন্ট খোলা হয়, এবং এই বিজ্ঞাপন যে প্রচারিত, সবার সম্মুখে উদ্ভাসিত, সবাই দেখছেন, ওটা কিন্তু মুছে ফেলার বা এটাকে আড়াল করবার কিন্তু কোনো ব্যবস্থা নেই, এটা চলছে। এই জায়গাগুলো আমার কাছে মনে হয়, যেহেতু সমাজ সংস্কৃতির আয়না বিজ্ঞাপনের ভাষা, সুতরাং এই দিকে আমাদের মনোযোগ দরকার, আমাদের সংবেদনশীলতা, সচেতনতা এবং রুচি প্রয়োজন। যেমন অনেক ক্ষেত্রে তো আমরা আসলে বিজ্ঞাপনের ভাষা দিয়ে এক রকমের প্রতারণারও আশ্রয় নেই। যখন আমরা বলছি যে আসল আমের মজা বা কোনো একটা পণ্যের ক্ষেত্রে আমরা বলে থাকি এরকম, আমরা কি সেরকম বলতে পারি কিনা? আসলে মূল পণ্যকে তো আড়াল করা হয়। ঠিক একইভাবে আমি অন্যান্য মানে খাদ্য সামগ্রীর বিষয়, মানে বিজ্ঞাপনের ভাষার একটা মূল বিষয় থাকে, সেটা হচ্ছে পণ্যের গুণগত মানকে দর্শক শ্রোতার সামনে তুলে ধরা। এখানে যদি মিথ্যার আশ্রয় নেওয়া হয় বা প্রতারণার আশ্রয় নেওয়া হয়, এটা আসলেই খুব দুঃখজনক। আবার অনেক ক্ষেত্রে যেটা মুখে বলা হচ্ছে বা উচ্চারণ করা হচ্ছে বিজ্ঞাপনে, হয়তো টেলিভিশনের স্ক্রলে সেরকম দেখানো হচ্ছে না, বা বাড়তি কোনো কিছু দিয়ে এটি বিশেষ শর্ত বা অন্য কোনো কিছু উল্লেখ করা হয়। জি, পত্রিকায় আমরা কখনো কখনো পাত্রপাত্রীর বিজ্ঞাপন, পাত্রপাত্রীর যে বিজ্ঞাপন দেখি, ওখানেও কিন্তু যা কিছু লেখা থাকে আপনি সরজমিনে গিয়ে সেটা পাবেন না, অর্থাৎ বিভ্রান্তিমূলক তথ্য দেয়া থাকে। এই বিষয়গুলো থেকে আমাদের সরে আসা খুবই জরুরি বলে আমি মনে করি। আমরা দেখলাম যে বিজ্ঞাপনের ভাষার মধ্যে কিছু বৈচিত্র্য থাকে, কিছু ত্রুটি থাকে, এবং আমাদের সমাজ সংস্কৃতি বা শিশুদের মনোভাবের সাথে যায় না এমন কিছু ভাষা উল্লেখ করা থাকে। আমাদের যারা বিজ্ঞাপন তৈরি করেন তাদের এ বিষয়ে সতর্কতা দরকার। একই সঙ্গে
আমাদের এ বিষয়ক নীতিমালা তৈরি করাও জরুরি, যাতে বিজ্ঞাপনের মধ্য দিয়ে কোনো ধরনের প্রতারণা বা অসঙ্গতি বা বোঝার বা ভুল বোঝার কোনো ধরনের ব্যত্যয় বা ফারাক না থাকে। আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।